হ্যালো স্টুডেন্টস, আমরা রাষ্ট্রবিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস আলোচনা করছিলাম তার তৃতীয় অধ্যায়ের আলোচনা আজকে শুরু করব। এ প্রসঙ্গে বলে রাখি যে তৃতীয় অধ্যায় মূলত যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি কাকে বলে এবং ভারতবর্ষের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলো কি কি, এবং তার সাথে আরও দুটো টপিক রয়েছে, যে দুটো টপিক কিন্তু আমরা এর আগে আলোচনা করে ফেলেছি। একটা হচ্ছে জোট নিরপেক্ষতা এবং আরেকটি হচ্ছে সার্ক। সুতরাং মূলত আমরা কিন্তু এই ক্লাসে পররাষ্ট্রনীতি বলতে আমরা কি বুঝি এবং ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো ঠিক কী কী, এই বিষয়টাই নিয়েই আলোচনা করব। একদম সূচনাতেই বলে রাখি, তোমরা কিন্তু পররাষ্ট্রনীতির ব্যাপারটার সঙ্গে কিঞ্চিত পরিচিত হয়েছ যখন আমি জাতীয় স্বার্থ আলোচনা করেছি। তখনই তোমাদের আমি বলেছি যে প্রতিটি জাতিরাষ্ট্র তার যে স্বার্থ, অর্থাৎ নিজের ভূখণ্ডগত ঐক্যকে রক্ষা করা এবং নিজেকে নিরাপদে রাখা, এই যে উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলে, তার প্রতিফলন কিন্তু ঘটে তার পররাষ্ট্র নীতিতে বা বিদেশ নীতিতে। অর্থাৎ কিভাবে সে নিজেকে অন্যান্য শত্রু রাষ্ট্রের হাত থেকে রক্ষা করবে, সেই যে নীতিগুলো সে প্রণয়ন করে, সেগুলোরই সমন্বয় হচ্ছে কিন্তু পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি। পৃথিবীর প্রতিটি স্বাধীন জাতিরাষ্ট্র সাধারণত দু ধরনের নীতি অনুসরণ করে রাষ্ট্রটিকে পরিচালিত করে। এক ধরনের নীতিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ নীতি বা ইন্টারনাল পলিসি, এবং আরেক ধরনের নীতি হচ্ছে বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি বা এক্সটার্নাল পলিসি, বা যাকে আমরা ফরেন পলিসিও বলে থাকি। অর্থাৎ পৃথিবীর প্রতিটি স্বাধীন জাতিরাষ্ট্রেরই কিন্তু আমরা দেখব যে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি থাকে। এখন এই পররাষ্ট্রনীতি এবং বিদেশ নীতি খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে প্রতিটি জাতিরাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু তা বিভিন্ন হবে, কারণ প্রত্যেক জাতিরাষ্ট্রের যে জাতীয় স্বার্থ সেটা যেহেতু বিভিন্ন, এবং সেই জাতীয় স্বার্থকে সংরক্ষণ করার উদ্দেশ্যেই যেহেতু পররাষ্ট্রনীতি রচনা করা হয়, তাই জন্য পররাষ্ট্রনীতির চেহারা, পররাষ্ট্রনীতির অবয়ব দেশ ভেদে কিন্তু পাল্টে পাল্টে যায়। মার্কিন পররাষ্ট্রনীতির যা বৈশিষ্ট্য তার সাথে চীনা পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য মিলবে না, চীনের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যের সাথে ভারতবর্ষের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য মিলবে না। অর্থাৎ স্থানভেদে, কালভেদে, দেশভেদে যেহেতু জাতীয় স্বার্থগুলো পাল্টে পাল্টে যায়, তাই সেই জাতীয় স্বার্থকে সংরক্ষণ করার ক্ষেত্রে যে পররাষ্ট্রনীতি রচনা করা হয় তার চেহারা বা অবয়বও কিন্তু দেশের পার্থক্যের কারণে, বিভিন্নতার কারণে পাল্টে পাল্টে যায়। এখন এই পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি যে কোনো রাষ্ট্রকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে, নিরাপদে রাখার ক্ষেত্রে বা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী ধরনের দর্শন বা কী ধরনের ভাবনা চিন্তা নিয়ে একটি রাষ্ট্র আন্তর্জাতিক রঙ্গমঞ্চে নিজের ভূমিকা পালন করবে, সেটা কিন্তু আমরা সেই রাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে যদি বিশ্লেষণ করি তাহলেই বুঝতে পারবো যে সেই রাষ্ট্রটি শান্তিকামী না সে যুদ্ধপ্রিয়, সে কি প্রতিবেশীদের সঙ্গে একটা সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক বজায় রাখতে চাইছে, নাকি সবসময় চাইছে যে প্রতিবেশীর সঙ্গে তার একটা বৈরিতা, শত্রুতা এবং একটা হিংসার সম্পর্ক বজায় থাক। এই যে মানে কি বলবো, এই এক একটি জাতিরাষ্ট্রের যে মানসিকতা, তার প্রতিফলন কিন্তু আমরা পররাষ্ট্রনীতির মধ্যে দিয়ে ঘটতে দেখি। প্রত্যেক দেশের পররাষ্ট্রনীতির আমরা দুটো পার্ট বা দুটো অংশ দেখতে পাই। একটা হচ্ছে তার তাত্ত্বিক দিক বা যেটাকে আমরা তার থিওরিটিক্যাল সাইড বলতে পারি, এবং আরেকটা হচ্ছে তার প্রয়োগিক দিক বা প্রায়োগিক দিক, অর্থাৎ যেখানে সেই নীতিটা যেখানে প্রযুক্ত হচ্ছে বা প্রয়োগ হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন সাইড। একটা হচ্ছে তার থিওরি সাইড
আরেকটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন সাইড। ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আমরা পরিষ্কারভাবেই দেখাতে সক্ষম হব যে ভারতের পররাষ্ট্রনীতি যে যে তাত্ত্বিক ভিত্তিগুলোর ওপর দাঁড়িয়ে আছে সেটা কিন্তু সব সময় আমরা প্রয়োগের ক্ষেত্রে একইভাবে দেখি না। কেন কি, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আন্তর্জাতিক রাজনীতিতে, ঘটনা, পরম্পরার পরিপ্রেক্ষিতে কিন্তু জাতিরাষ্ট্রগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া পাল্টে পাল্টে যায়। অর্থাৎ সময়ের প্রয়োজনে, পরিস্থিতির প্রয়োজনে, কূটনীতির প্রয়োজনে, আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থানকে স্পষ্টকরণের প্রয়োজনে অনেক ক্ষেত্রেই আমরা দেখি কিন্তু যে বিভিন্ন রাষ্ট্র তার যে পররাষ্ট্রনীতির তাত্ত্বিক ভিত্তিটা আছে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু সরে সরে যায়। অর্থাৎ আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতির যে তাত্ত্বিক ভিত্তি সেটা কখনোই পরিবর্তিত হয় না। যে আদর্শকে, যে মূল্যবোধকে, যে দর্শনকে মাথায় রেখে পররাষ্ট্রনীতি প্রণেতারা পররাষ্ট্রনীতি তৈরি করেছিলেন সেই কাঠামোটা কিন্তু একই থেকে যায়। কিন্তু সময়ের প্রয়োজনের সাথে সাথে কূটনীতির তাগিদে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনায় নিজেদের ক্রিয়া প্রতিক্রিয়া দেবার সময় কিন্তু বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে তার পররাষ্ট্রনীতিকে প্রয়োগ করে থাকে। অর্থাৎ প্রয়োগের দিকটা কিন্তু অনেক সময় আমরা দেখি যে তাত্ত্বিক ভিত্তির সাথে কিন্তু নাও মিলতে পারে, যেটা সবথেকে বড় কথা। অর্থাৎ প্রয়োগের সময় অনেক রাষ্ট্রই কিন্তু প্রয়োজন বুঝে, কূটনীতির তাগিদে, বিভিন্ন রাজনৈতিক প্রয়োজনে পররাষ্ট্রনীতির তাত্ত্বিক কাঠামো থেকে কিঞ্চিত বিচ্যুত হয় বা সরে আসে, এবং সেটাকে কিন্তু আমরা বিচ্যুতির পর্যায়ে ফেলতে পারি না। আমরা বলতে পারি যে সেটা সেই রাষ্ট্র যেটা করছে সেটা মূলত করছে তার জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে, জাতীয় স্বার্থকে সংরক্ষণ করার জন্যই। ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কথা বলতে পারি। আমরা জানি যে ভারতবর্ষের যে পররাষ্ট্রনীতি তার মূল ভিত্তিটাই হচ্ছে জোট নিরপেক্ষতা, অর্থাৎ নন অ্যালাইনমেন্ট, নির্জোট আন্দোলন, যার জনক ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। কিন্তু আমরা এই যে সুদীর্ঘকাল স্বাধীন ভারতের যে পররাষ্ট্রনীতির ইতিহাস সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো অনেক সময় কিন্তু মনে হয়েছে যে ভারত যেন জোট নিরপেক্ষতার নীতি থেকে কিঞ্চিত সরে এসেছে। ভারত যেন কখনো কখনো মনে হয়েছে একটু বেশি সোভিয়েত ঘেঁষা হয়ে গেছে, বা কখনো কখনো মনে হয়েছে যে সোভিয়েতকে এড়িয়ে গিয়ে মার্কিন বন্ধুত্বের জন্য একটু বেশি যেন তার মধ্যে উদগ্র একটা বাসনার আমরা প্রতিফলন দেখতে পেয়েছি। অনেক সমালোচক এইভাবে কিন্তু দেখেছেন। আবার যেমন আমরা মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলতে পারি তাদের তাত্ত্বিক ভিত্তির মধ্যে রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, এটা তাত্ত্বিকভাবে তারা মনে করে এবং এটা তাদের পররাষ্ট্রনীতির একটা অন্যতম ভিত্তি। কিন্তু আমরা কি দেখতে পাই, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলিয়েছে। আমরা ইরাকের ঘটনা জানি, আমরা ভিয়েতনামের ঘটনা জানি, এরকম আরও একাধিক ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যাগুলোর ক্ষেত্রে বা আন্তর্জাতিক ঘটনাগুলোর ক্ষেত্রে এই যে অবাঞ্ছিত মার্কিন প্রবেশ সেটা কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেন নিজেই কিছুটা স্বঘোষিত অভিভাবকের মতো বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে এবং সেখানে গিয়ে সে একটা দাদাগিরির ভূমিকা দেখাতে শুরু করেছে, যেটা কিন্তু তাদের পররাষ্ট্রনীতির ভিত্তির সাথে যায় না। কিন্তু সেটা আমি যে বললাম যে সবসময় পররাষ্ট্রনীতির যেটা তাত্ত্বিক ভিত্তি, যেটা থিওরিটিক্যাল বেস, তার সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশনের দিকটা সবসময় কিন্তু ভারসাম্য রেখে চলে না। অনেক সময় বিভিন্ন জাতিরাষ্ট্র কিন্তু নিজের প্রভাব প্রতিপত্তি, নিজের দাপট সেটাকে আন্তর্জাতিক রঙ্গমঞ্চে রাখার জন্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, যেটা তার পররাষ্ট্রনীতির সঙ্গে হয়তো সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। অর্থাৎ তোমাদের কাছে এই বার্তাটা আমি প্রথমেই দিতে চাইছি, সেটা হচ্ছে যে পররাষ্ট্র নীতি হচ্ছে প্রতিটি জাতিরাষ্ট্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নীতি, যে নীতির মধ্যে দিয়ে প্রতিটি জাতিরাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সংরক্ষণ করতে চায়।
জাতীয় স্বার্থ সংরক্ষণ করার মানেই হচ্ছে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন জাতিরাষ্ট্রগুলোর সঙ্গে একটা বোঝাপড়া এবং বন্ধুত্বের সম্পর্ক, একটা সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা। সেটা যাতে প্রতিটি জাতিরাষ্ট্রের পক্ষে সম্ভবপর হয়, সেই চেষ্টাটা যেই নীতিগুলোর মধ্যে দিয়ে প্রতিফলিত হয় তাকেই আমরা বলছি বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি বা এক্সটার্নাল অ্যাফেয়ার, যাই বলো না কেন, এক্সটার্নাল পলিসিস, যে কোনো কিছুই একটা আমরা তাকে বলতে পারি। এবারে আমরা চলে আসি খুব স্পেসিফিক্যালি ভারতবর্ষের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যের ক্ষেত্রে। যেহেতু আমরা বর্ষের নাগরিক, তাই ভারতবর্ষ ঠিক কিভাবে নিজের জাতীয় স্বার্থকে সংরক্ষণের জন্যে নিজের পররাষ্ট্রনীতিকে সাজিয়েছে বা নিজের পররাষ্ট্রনীতির যে গ্রন্থন সেটাকে ঠিক কিভাবে করেছে, সেটা জানাটা আমাদের পক্ষে খুব দরকারি এবং খুব উপযোগীও বটে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে, এই যে যেমন আমি এখন যখন এটা আলোচনা করছি, এই বিগত বেশ 4-5 দিন ধরে যে একটা ডেভেলপমেন্ট ঘটেছে এই সাউথ এশিয়ায়, সেটা হচ্ছে চীনের সাথে ভারতবর্ষের একটা সংঘর্ষের বাতাবরণ। আমরা জানি যে সীমান্তে বেশ কিছু ভারতীয় সেনা তাদের প্রাণ দিয়েছে চীনা সৈনিকদের সাথে মুখোমুখি হাতাহাতিতে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই দক্ষিণ এশিয়ায় রাজনীতির পারদ চড়ছে। অনেকেই বলছে যে হয়তোবা চীনের সঙ্গে ভারতবর্ষের একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। আদৌ সেটা হবে কিনা আমরা জানি না। আমরা চাই না যুদ্ধ হোক, কারণ আমরা সবসময় যুদ্ধ বিরোধী। ভারতবর্ষ সব সময়ই বলে এসছে যে তারা যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। শান্তির বার্তাই সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কথা ভারতবর্ষের পররাষ্ট্রনীতির একেবারে সূচনা লগ্ন থেকে কিন্তু বলে আসা হচ্ছে। সুতরাং আশা রাখি যে সেই শান্তির বার্তাকেই ভারতবর্ষ আবার পৌঁছে দেবে বিশ্বের দরবারে, এমনকি চীনের কাছেও। এবং এই যে সীমান্তকে কেন্দ্র করে যে উত্তাপ ছড়াচ্ছে সেটা কমে আসবে এবং আমরা আবার পাশাপাশি প্রতিবেশীর মতো সৌহার্দ্যপূর্ণভাবে এবং সম্প্রীতির একটা বাতাবরণে বসবাস করব। এটা গেল অন্য কথা। প্রথমেই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভারতবর্ষের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু অনুসরণ করা শুরু হয়েছে, বুঝতেই পারছো, 1947-এর 15 আগস্টের পর থেকে। যেহেতু 1947-এর 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম, সুতরাং স্বাধীন দেশেরই তো পররাষ্ট্রনীতি থাকবে। তার আগে পর্যন্ত আমাদের দেশটা যেহেতু ইংরেজদের অধীন ছিল, ফলে ভারতবর্ষের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল না। এই যে সার্বভৌমিকতা আমরা যেটাকে বলি না, যে প্রত্যেকটা জাতিরাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা। সেই সার্বভৌমিকতার দুটো দিক থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ দিক আর একটা হচ্ছে বাহ্যিক দিক। নিশ্চয়ই তোমরা ক্লাস 11-এই এটা পড়ে এসেছো যে এই যে অভ্যন্তরীণ সার্বভৌমিকতা, এর অর্থ হচ্ছে যে সেই জাতিরাষ্ট্রটি অভ্যন্তরীণভাবে অর্থাৎ দেশের ভেতরে সেই রাষ্ট্রটি হচ্ছে সার্বভৌম, অর্থাৎ তার নীতি, তার যে আইন, সেটার ওপরে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি তোমার উঠতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রের আইনই হচ্ছে শেষ কথা। এটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমিকতা, অর্থাৎ চরম চূড়ান্ত অপ্রতিহত যে ক্ষমতাটা সেটা রাষ্ট্রের হাতে রয়েছে। এবং বাহ্যিকভাবে কি না, অন্য কোনো দেশের সাথে, অর্থাৎ আমাদের প্রতিবেশীদের সাথে বা পৃথিবীর অন্যান্য দেশের সাথে কোনো একটি জাতিরাষ্ট্রটি কী ধরনের সম্পর্ক গড়ে তুলবে, সেক্ষেত্রেও কিন্তু সে সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত। অন্য কোনো দেশ তাকে কিন্তু তার পররাষ্ট্রনীতি কী হবে বা কিভাবে সে তার পররাষ্ট্রনীতি রচনা করবে সে বিষয়ে কোনো রকম পরামর্শ দান করতে পারে না বা তাকে প্রভাবিত করতে পারে না। প্রতিটি জাতিরাষ্ট্র স্বাধীনভাবে, সম্পূর্ণ নিয়ন্ত্রণবিহীন অবস্থায়, চাপবিহীন অবস্থায় কেবলমাত্র নিজের জাতীয় স্বার্থকে মাথায় রেখে নিজের পররাষ্ট্র নীতি প্রণয়ন করে। এটাই হচ্ছে তার বাহ্যিক সার্বভৌমিকতা, যেখানে কোনোভাবেই অন্য কোনো রাষ্ট্র এসে তাকে প্রভাবিত করতে পারবে না।
কোনো রাষ্ট্র যদি এই দু ধরনের সার্বভৌমিকতা দেখাতে পারে তবেই আমরা বলবো যে সেই রাষ্ট্রটি হচ্ছে স্বাধীন, নচেত সে কিন্তু স্বাধীনতা যদি নামে মাত্র স্বাধীনতাও সে পায়, যদি এই দু ধরনের সার্বভৌমিকতাকে সে প্রয়োগ করতে না পারে, তাহলে কিন্তু সে হচ্ছে, আমরা বলবো যে সম্পূর্ণ অর্থে স্বাধীন হতে পারেনি, সে কোনো না কোনো একটি বৃহৎ শক্তির প্রভাবাধীন রয়ে গিয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, 1947-এর 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর ভারতবর্ষ একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে শুরু করলো, এবং এই যে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি ভারতবর্ষ অনুসরণ করতে শুরু করলো, তার মূলে কিন্তু ছিল দীর্ঘকালীন ভারতবর্ষের যে ঐতিহ্য, যে মূল্যবোধ এবং যে অতীত ভাবনা দর্শন, তার একটা প্রতিফলন। অর্থাৎ আমরা বলতে পারি যে সেই যে গৌতম বুদ্ধের শান্তির বাণী, অশোকের যে অহিংসার একটা দর্শন, এবং পরবর্তীকালে আমরা জানি যে সন্ত কবির, গুরু নানক, তারপরে চৈতন্যদেব, এদের যে সম্প্রীতি এবং ভালোবাসার যে বার্তা, প্রেমের যে বার্তা, সেটারই কিন্তু একটা সমন্বয় বা কালমিনেশন আমরা দেখলাম ভারতবর্ষের পররাষ্ট্র নীতি প্রণয়নের ক্ষেত্রে, রচনার ক্ষেত্রে। অর্থাৎ এই যে অহিংসার ভাবনা, শান্তির ভাবনা, পারস্পরিক প্রীতি, প্রেম, সৌহার্দ্যের ভাবনা, সেটারই কিন্তু আমরা একটা প্রতিফলন ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখতে পাই। এটা ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। 47 সালের আগে অর্থাৎ 46 সালেই যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় থেকেই কিন্তু ভারতের পররাষ্ট্রনীতির অবয়বটা, ভারতের পররাষ্ট্রনীতির চেহারাটা ঠিক কীরকম হবে তার একটা ইঙ্গিত তিনি দিয়ে এসেছেন বিভিন্ন বক্তৃতায়। সেই সময়তেই 46 সালেই তার বিভিন্ন বক্তৃতায় আমরা শুনেছি যে তিনি বলেছেন স্বাধীন ভারত কিন্তু জোট নিরপেক্ষতার পথে হাঁটবে, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিও তাই, যে 47 সালের পরে আমরা যে স্বাধীন ভারত পেলাম, এবং সেই স্বাধীন ভারতের যে পররাষ্ট্রনীতি রচনা করা হলো তার ভিত্তিপ্রস্তর কিন্তু ছিল এই জোট নিরপেক্ষতা। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা ভারতবর্ষের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে কি না, অতীত ঐতিহ্য এবং মূল্যবোধের প্রতিফলন ভারতের পররাষ্ট্রনীতির ছত্রে ছত্রে আমরা দেখি। গৌতম বুদ্ধের শান্তির বাণী, সম্রাট অশোকের অহিংসার দর্শন, এবং শ্রী চৈতন্যদেব, সন্ত কবির ও গুরু নানকের যে প্রীতি, ভালোবাসা এবং সৌহার্দ্যের, সম্প্রীতির যে বার্তা, সেটাই কিন্তু ভারতবর্ষের পররাষ্ট্রনীতির মূল কথা। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটার কথা বলবো সেটা হচ্ছে পঞ্চশীল। পঞ্চশীল হচ্ছে ভারতবর্ষের পররাষ্ট্রনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। এই পঞ্চশীল যে নীতি, সেটা মূলত আমাদের 1954 সালে চীনের সাথে একটি সন্ধিতে আমরা বলেছিলাম এই পঞ্চশীল নীতির ঘোষণা আমরা দিয়েছিলাম। সেই পঞ্চশীল নীতিতে যে যে পয়েন্টগুলো আমরা বলেছিলাম, যে 5টা পয়েন্টের কথা, সেই 5টা পয়েন্টই কিন্তু ভারতবর্ষের পররাষ্ট্রনীতি রচনার সময় অনুসরণ করা হয়েছিল। সেই 5টা পয়েন্ট কি? প্রথমেই হচ্ছে যে ভারতবর্ষ বিভিন্ন রাষ্ট্রের যে ভূখণ্ড রয়েছে তার প্রতি শ্রদ্ধাশীল। অর্থাৎ ভারতবর্ষ কখনোই কোনো রাষ্ট্রের ভূখণ্ডে অযাচিত হস্তক্ষেপ করবে না বা করে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতবর্ষ কখনোই হস্তক্ষেপ করবে না। তৃতীয়ত হচ্ছে তার প্রতিবেশীদের সঙ্গে এবং পৃথিবীর অন্যান্য যে কোনো দুর্বল বা পিছিয়ে পড়া রাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষ সহযোগিতার বাতাবরণ তৈরি করবে।
এবং তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অনাক্রমণের কথা, অর্থাৎ ভারতবর্ষ কখনো কোনো অবস্থাতেই তার প্রতিবেশী কোনো দেশকে বা অন্য কোনো দেশকে প্রথম আক্রমণ করবে না, অর্থাৎ আক্রমণ থেকে সে নিজেকে দূরে রাখবে। এই কথাটা ভালো করে বুঝে নাও, বলা হয়েছে প্রথম আক্রমণ করবে না, ফার্স্ট অ্যাটাক নয়। অর্থাৎ সে যদি আক্রান্ত হয় তখন সে তো নিজেই নিশ্চয়ই নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করবে, নিজের নিরাপত্তার কারণেই সে সেটাকে প্রতিরোধের পথে যাবে, কিন্তু কখনোই কোনো অবস্থাতেই কিন্তু সে নিজে প্রথমে অন্য কোনো দেশের ওপরে বা তাদের ভূখণ্ডের ওপরে কেবলমাত্র সেই দেশটিকে দখলের কারণে আক্রমণ করবে না। এবং সবচেয়ে বড় কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স বা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে ভারতবর্ষ। ভারতবর্ষ সবসময় প্রথম থেকেই কিন্তু বলে এসছে যে আমাদের নীতি হচ্ছে কি শান্তি, আমাদের নীতি হচ্ছে সহযোগিতা, আমাদের নীতি হচ্ছে বন্ধুত্ব, এবং এরকমই একটা বাতাবরণ আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে গড়ে তুলতে সচেষ্ট। এই পঞ্চশীলের যে ঘোষণা, যেটা 1954-তে চীনের সাথে আমাদের নীতির মধ্যে দিয়ে আমরা নিয়েছিলাম, সেই ঘোষণা থেকে কিন্তু ভারতবর্ষ প্রথম দিকে তো একেবারেই মানে জওহরলাল নেহেরু তো এই নীতিতে ভীষণভাবেই বিশ্বাসী ছিলেন, এবং তিনি অহিংসা আর তোমার শান্তিকে মূলত পাখির চোখ করে এগিয়েছিলেন বলে কিন্তু তিনি সামরিক প্রস্তুতির দিকে তেমন নজরই দেননি। তিনি মনে করেছিলেন যে সামরিক প্রস্তুতির তেমন প্রয়োজনই নেই। ঠিক আছে, এইটা কিন্তু আমরা জওহরলাল নেহরুর ক্ষেত্রে দেখেছিলাম, যেটাতে তিনি পরবর্তী ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছিলেন। কারণ 1962-তে যখন আমাদের চায়নার সঙ্গে একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হলো, সেটাকে অনেকে যুদ্ধ না বলে বর্ডার ক্লাসেস বলেন, অনেকে আবার যুদ্ধও বলেন। যাকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে এটা প্রমাণিত হয়েছিল যে ভারতবর্ষের সামরিক প্রস্তুতির অভাবের কারণে আমরা কিন্তু সেই চীনা যে আগ্রাসন তার সামনে মুখ থুবড়ে পড়েছিলাম, এবং তখনই অনুভূত হয়েছিল যে না, কোনো একটি দেশের নিজেকে বাঁচানোর জন্য, কোনো একটি দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে, একটা শক্তিশালী সামরিক শক্তির প্রয়োজন, সেটা যে ভীষণভাবে দরকার সেটা কিন্তু তখন 62-তে এসে ভারতবর্ষ উপলব্ধি করলো। এবং তারপরেই কিন্তু ভারতবর্ষের এই যে সামরিক ক্ষেত্রে বিনিয়োগ বা সামরিক প্রস্তুতির ক্ষেত্রে যে একটা ঢেলে সাজানোর পরিকল্পনা, সেটা কিন্তু আমরা এই 62 অনওয়ার্ডস দেখলাম, এবং তার ফলও কিন্তু আমরা পেয়েছি। আমরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যত ধরনের বর্ডার ক্লাসেসই বলি কিংবা যুদ্ধই বলি, প্রত্যক্ষ সমরই বলি, সেখানে কিন্তু ভারতবর্ষের সেনারা কিন্তু যথেষ্ট কৃতিত্বের সাথে, বীরত্বের সাথে তাদের যে ভূমিকা সেটা পালন করতে সক্ষম হয়েছে। তাহলে চীনের সেই যে 62 ওয়ার, চীনের সাথে যে আমাদের যে যুদ্ধটা হয়েছিল, সেটা এক অর্থে কিন্তু আমি বলবো যে ভারতবর্ষের তথাকথিত যারা পররাষ্ট্রনীতি প্রণেতা তাদের ক্ষেত্রে কিন্তু একটা চক্ষু উন্মেলনের কাজ করেছিল, চোখ মেলে তাদেরকে তাকাতে সাহায্য করেছিল যে না, শুধুমাত্র শান্তি এবং সম্প্রীতি এবং অহিংসার বাণী দিয়ে কিন্তু পররাষ্ট্রনীতি রচনা করলে চলবে না, তোমাদেরকে কিন্তু সামরিকভাবেও কি করতে হবে, নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে। তাহলে যেটা বললাম, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু পঞ্চশীল নীতি, এটা ভারতবর্ষের পররাষ্ট্রনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। তৃতীয়ত হচ্ছে ভারতবর্ষ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরোধিতা করে, যেহেতু ভারতবর্ষ নিজে প্রায় 200 বছর একটি দেশের উপনিবেশ ছিল, সুতরাং উপনিবেশ থাকার কি যন্ত্রণা, উপনিবেশ হিসেবে থাকার কি যন্ত্রণা, বা সাম্রাজ্যবাদ সারা পৃথিবী জুড়ে কী ধরনের শোষণের একটা পরিবেশ রচনা করতে পারে সে সম্পর্কে ভারতবর্ষ যথেষ্ট সচেতন। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানেই সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ মাথাচাড়া দেয়, সেখানে তীব্র ভাষায় তার প্রতিবাদ কিন্তু ভারতবর্ষ করে, এবং এটা ভারতবর্ষের একটা কিন্তু পররাষ্ট্র নীতিগত একটা অবস্থান যে তারা কিন্তু এই বিরোধিতাটা চালিয়ে যাবে। চতুর্থত যেটা অবশ্যই তোমরা এর আগে আমি একটা গোটা ক্লাসেই সেটা আলোচনা করেছি, ভারতবর্ষের পররাষ্ট্রনীতি যেটাকে আমরা বলতে পারি যে একেবারে কর্নার স্টোন, একেবারে মানে যেটাকে আমরা বলতে পারি মূল ভিত্তি, সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা।
যেটা অবশ্যই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত ছিল। তিনি প্রথমেই বলে দিয়েছিলেন যে ঠান্ডা যুদ্ধের বাতাবরণে যেহেতু ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, ফলে আমরা দুটো শক্তি জোট থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, সাম্যবাদী শিবির এবং পুঁজিবাদী শিবির, দুজনের থেকেই আমরা সমান দূরত্বে থাকব। কারোর প্রতি আমরা কোনো রকম আমাদের যে কি বলবো আসক্তি সেটা আমরা প্রদর্শন করব না। এবং কারণ হচ্ছে আমাদের জাতীয় স্বার্থ তখন হচ্ছে একটাই, সেটা হচ্ছে নিজেদের দেশকে গঠন করা। আর দেশকে আমরা গঠন করতে পারবো অবশ্যই কিভাবে, বিভিন্ন উন্নত দেশগুলোর সাহায্যে। সেক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাহায্যও আমাদের যতটা প্রয়োজন, সোভিয়েত ইউনিয়নের সাহায্যও আমাদের ততটা প্রয়োজন। তাই আমরা সমান দূরত্বে থেকে আমরা কোনো শক্তি শিবিরে যোগ না দিয়ে কেবলমাত্র নিজেদের দেশ গঠনের কাজটা করব, যেটা ছিল জোট নিরপেক্ষতার মূল কথা। এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে নেহেরু কিন্তু খুব সুচারুভাবে এবং খুব দক্ষতার সাথে এই নীতি তখন নিয়েছিলেন, যেটা কিন্তু সদ্য স্বাধীন ভারতের জন্য আমরা বলবো যে খুবই ফলপ্রসূ হয়েছিল। পঞ্চমত হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত নীতি সে কিন্তু মেনে চলে। অর্থাৎ আমরা বলতে পারি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতি এই যে তার শ্রদ্ধা এবং এই যে তাকে মান্যতা দেওয়া, সেটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতির একটি সদস্য হিসেবে সে যে কতটা শান্তি এবং সাহচর্য এবং সহযোগিতার পক্ষপাতী তারই একটা পরিচায়ক। অর্থাৎ সে কোনো অবস্থাতে ইউএনও যা সিদ্ধান্ত নেবে, যদি সেটা সঠিক সিদ্ধান্ত হয়, ভারতবর্ষ কিন্তু কখনোই তার বিরোধিতা করবে না। এবং ইউএনও যা যা পালনীয় নীতি রয়েছে সেগুলোর প্রতি কিন্তু সে যথেষ্ট শ্রদ্ধাশীল। অর্থাৎ সে অর্থে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক রঙ্গমঞ্চে একজন খুব বাধ্য মেম্বার হচ্ছে ভারতবর্ষ। ঠিক আছে। এবং এর পরের যে বৈশিষ্ট্যটা ভারতবর্ষে রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু কমনওয়েলথেরও সদস্যপদ গ্রহণ করেছে, কেবলমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বন্ধুত্বের যে প্রয়োজন সেটার তাগিদে। এবং এক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলে থাকেন যে কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করার ফলে ভারতবর্ষের সার্বভৌমত্ব কি কোনোভাবে ক্ষুণ্ণ হয়েছে? সেটা মনে করার কোনো কারণই নেই। কেন কি ভারতবর্ষ যখন এই কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করেছে তখন সে সেটা মাথায় রেখেই গ্রহণ করেছে যে তার সার্বভৌমত্ব, তার স্বাধীনতা যেন কোনোভাবে কম্প্রোমাইজড না হয়। যে মুহূর্তে সে দেখবে যে তার স্বাধীনতা কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে বা কমনওয়েলথের যারা বড় রাষ্ট্রগুলো রয়েছে তারা কোনোভাবে ভারতবর্ষকে প্রভাবিত করতে চাইছে বা তাদের চাপের কাছে নতি স্বীকারে বাধ্য করতে চাইছে, তখনই যাতে সে সেই সদস্যপদ ছিন্ন করে বেরিয়ে আসতে পারে, সেই পথও কিন্তু সম্পূর্ণরূপে উন্মুক্ত রয়েছে। আর কি, ভারতবর্ষ বরাবর নিরস্ত্রীকরণের পক্ষে, অর্থাৎ অস্ত্রের প্রতিযোগিতা ভারতবর্ষ কোনোদিনই করেনি। অনেকে প্রশ্ন তুলবেন যদি সেটা নাই করে থাকে তাহলে পোখরান 1 বা পোখরান 2-র প্রয়োজন ছিল কেন? পোখরান 1 1974-এ ইন্দিরা গান্ধীর সময় এবং পোখরান 2 1998-এ অটল বিহারী বাজপেয়ীর সময়। এই দুটোই মূলত হয়েছিল পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে। তবে মাথায় রাখতে হবে ভারতবর্ষ বরাবর বলে এসেছে যে এই যে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেটা তার কিন্তু একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে কেবলমাত্র শান্তির উদ্দেশ্যে এবং যেটাকে আমরা বলতে পারি কনস্ট্রাকটিভ বা গঠনমূলক কাজের জন্য কিন্তু এই পারমাণবিক শক্তিকে ব্যবহার করা হবে, ধ্বংসের জন্যে নয়। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু কখনোই, ভারতবর্ষের নীতি এমন, ভারতবর্ষের দর্শন এমন, ভারতবর্ষের মূল্যবোধ এমন যে ভারতবর্ষ কোনো অবস্থায় আরেকটা হিরোশিমা নাগাসাকি তৈরি করতে পারবে না। এটা ভারতের দর্শনের ভেতরেই নেই, ভারতের মূল্যবোধের মধ্যেই নেই। সুতরাং এটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী তখন পরিষ্কার ঘোষণা করেছিলেন যে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে গঠনমূলক উদ্দেশ্যে আমরা করছি, শান্তিপূর্ণভাবে এর ব্যবহার হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে কখনোই কোনো অবস্থাতেই ভারতবর্ষ পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার করবে না, ফার্স্ট অ্যাটাক হবে না ভারতের তরফ থেকে।
যদি কোনোভাবে কোনো অবস্থাতে পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায়, যেখানে ভারতবর্ষ দেখছে যে অন্য রাষ্ট্র তার উপরে এই ধরনের অস্ত্র ব্যবহার করছে, তখনই কিন্তু সে সেই পথে যাবে কি না সেটাও সে বিচার বিবেচনা করে দেখবে, এবং সে সেটা তখন সেটা নিয়ে ভাববে, তার আগে কিন্তু নয়। কিন্তু বরাবরই অন্য যে কোনো ধরনের এই যে অস্ত্রশস্ত্রের যে প্রতিযোগিতা, সেটাতে কিন্তু ভারতবর্ষ নিজের অবস্থানকে স্পষ্ট করেছে। তবে হ্যাঁ, অনেকে প্রশ্ন তুলবে, তাহলে কি এই যে বিভিন্ন সময় আমরা দেখি যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হচ্ছে, অর্থাৎ তার মানে তো কিছু কিছু অস্ত্র তো তৈরি হচ্ছে, অস্ত্র তো তৈরি করতেই হবে, তার কারণ হচ্ছে যে দেশের নিরাপত্তার কথাটাও তো ভাবতে হবে। আমরা আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দেখো, আজকের এই যখন আমি এই ক্লাস নিচ্ছি, তখন যদি আমরা একটু ভারতবর্ষের প্রতিবেশীদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আমরা কিভাবে শত্রু ধারা ঘিরে রয়েছি। একদিকে পাকিস্তান, আরেকদিকে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে, বিশেষ করে এই করোনা পরবর্তী পরিস্থিতিতে, যেখানে চীনের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এবং যার প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছে ভারতবর্ষকে। ফলে সেটা চীনের কাছে একটা বড় থ্রেট, যে ভারতবর্ষ যদি কোনো বিরূপ রিপোর্ট চীনের এগেনস্টে দিয়ে দেয়, ফলে তাকে কিছুটা ধমকে চমকে বন্ধ করো, ঠিক আছে। এবং অন্যদিকে আমরা দেখছি চীনের উস্কানিতেই কিছুটা কিন্তু নেপালও কিন্তু ভারতবর্ষের বিরোধিতা করতে শুরু করেছে, ঠিক আছে। এবং অন্যান্য রাষ্ট্রগুলোর তরফে আর যারা বাকি রইল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, আমরা জানি না যে সেখানেও কোনো ধরনের, কিংবা ভুটান, সেখানেও কোনো ধরনের উস্কানিমূলক কিছু ঘটনা ঘটিয়ে তাদেরও ভারতবর্ষের বিরূপ করে দিয়ে সম্পূর্ণরূপে ভারতবর্ষকে ঘিরে ফেলার কোনো নীতি নেওয়া হবে কি না। হ্যাঁ, কারণ চীনের যে কূটনীতি, চীনের যে প্রভাব এবং ক্ষমতা, সেটাকে কোনো অবস্থাতেই কিন্তু আমাদের ছোট করে দেখা উচিত নয়, যথেষ্ট সমীহের চোখেই দেখা উচিত, এখন আমি সেটাই মনে করি। ফলে সেটা কিন্তু একটা খুব বড় কথা। এরকম যখন আমি আমার শত্রু প্রতিবেশীদের দিয়ে আমি যখন ঘিরে থাকবো, তখন তো আমাকে নিজের সিকিউরিটির কথা ভাবতেই হবে, এবং সেটা ভাবা মানেই হচ্ছে আমার সামরিক খাতে আমাকে বিনিয়োগ বাড়াতে হবে, আমাকে অস্ত্রশস্ত্রে নিজেকে সজ্জিত করতে হবে, অর্থাৎ প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। আমি যেটা প্রথম থেকেই বললাম, ভারতবর্ষ প্রথমেই বলে দিয়েছে সে অনাক্রমণে বিশ্বাসী, সে কখনোই ফাস্ট অ্যাটাক নীতিতে বিশ্বাসী নয়। সব কিছু মাথায় রেখেও নিজেকে তো প্রস্তুত রাখতে হবে, যদি কোনোভাবে আমি আক্রান্ত হয়ে যাই, যাতে আমি নিজের ঘরটাকে সামলাতে পারি। ফলে সেই ধরনের প্রভিশনসগুলো, সেই ধরনের তোমার যে সমস্ত আমি বলতে পারি যে নীতিগুলো, সেগুলোও কিন্তু ভারতবর্ষের নীতিতে আমরা প্রতিফলিত হতে দেখি। আর যেটা সর্বোপরি আমরা বলবো, সেটা হচ্ছে যে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু ভারতবর্ষ বরাবর বজায় রাখতে চেয়েছে। প্রতিবেশীদের সঙ্গে একটা সৌহার্দ্যের বাতাবরণ, একটা শান্তির বাতাবরণ ভারতবর্ষের তরফে সব সময় কিন্তু থেকেছে। যদিও আমরা জানি আমাদের সমস্ত প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু খুব খুব সহজ পথে এগোয়নি। বিশেষ করে পাকিস্তানের সাথে তো আমাদের সবসময় একটা নরমে গরমে সম্পর্ক ছিল এবং আছে, বিশেষ করে কাশ্মীরকে কেন্দ্র করে। এবং চীনের সাথেও আমাদের সম্পর্কে কিন্তু একটা ওঠাপড়া আমরা বিভিন্ন সময় দেখেছি। অন্যান্য প্রতিবেশীদের সঙ্গেও মাঝে মাঝে কোনো সময় আমাদের বিরোধিতা হয়েছে, আবার অনেক সময় আমরা দেখেছি আমাদের খুব তারা বন্ধুভাবাপন্নই প্রতিবেশী, সেটাও আমরা দেখেছি। ভুটান যেমন খুবই বন্ধুভাবাপন্ন প্রতিবেশী। শ্রীলঙ্কার সাথে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে একটা মনোমালিন্য তৈরি হলেও তারপর থেকে মোটামুটিভাবে আমরা দেখেছি যে সেখানে আমাদের একটা শান্তির বাতাবরণই রয়েছে, যদিও তামিল সমস্যাকে কেন্দ্র করে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে আমাদের একটা টানাপোড়েন রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা জানি যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেক্ষেত্রে ভারতবর্ষের একটা বিরাট অবদান ছিল। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা বিরাট অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা জানি। এবং বাংলাদেশের যে জন্ম, স্বাধীন বাংলাদেশের যে জন্ম, সেক্ষেত্রে ভারতের একটা বিরাট সহযোগিতা ছিল সেই সময়। যদিও কিন্তু সীমান্ত সমস্যাকে কেন্দ্র করে অনেক সময় কিন্তু
আমরা দেখেছি যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলেছে, সেটা অনেক সময় পদ্মার জল বন্টনকে কেন্দ্র করে, তিস্তার জল বন্টনকে কেন্দ্র করে এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি। তা এই ধরনের কিছু মানে কি বলবো, খুব সাধারণ কিছু সমস্যা বা মনোমালিন্য বা অভিমান, সেগুলো প্রতিবেশীদের সাথে থাকুক, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু বড়সড় যখন কোনো সমস্যা তৈরি হয়, যে যেমন এখন যেমন যেটা হলো যে চীনের সাথে ভারতের যে একেবারে প্রত্যক্ষ সমরে আমরা দেখলাম যে আমাদের 20 জন জওয়ান শহীদ হয়ে গেলেন, কিংবা পাকিস্তানের সঙ্গে প্রায় প্রায় যেটা আমাদের হয়, সেগুলো তো কখনোই কোনো অবস্থাতেই বরদাস্ত করার মতন জায়গায় আমরা নেই। এবং ভারতবর্ষ বরাবরই তার বিরোধিতা করে এসেছে, কারণ ভারতবর্ষ সবসময় বলেছে যে তারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, পিসফুল কোএক্সিস্টেন্স। এটা কিন্তু ভারতীয় পররাষ্ট্রনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। এছাড়া ভারতীয় পররাষ্ট্রনীতির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে নয়া উপনিবেশবাদের বিরোধিতা, নিউ কলোনিয়ালিজম, যেটা আমরা সেই বিশ্বায়ন পড়ার সময় আমরা দেখেছিলাম যে এখন ভারতের এখন পৃথিবীর বিভিন্ন বড় বড় শক্তিধর অর্থনৈতিকভাবে যারা মানে সবল রাষ্ট্র, তারা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে পৃথিবীর দুর্বল রাষ্ট্রগুলোকে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বা উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণের একটা চেষ্টা। সেই সমস্ত দেশের অর্থনীতিগুলোকে এই প্রভাবশালী যে সমস্ত দেশগুলো রয়েছে তারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বা কবজা করার একটা চেষ্টা করছে, যেটাকেই আমরা নয়া উপনিবেশবাদ বলছি। এখন আর রাজনীতির মধ্যে দিয়ে দুর্বল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ নয়, অর্থনীতির মধ্যে দিয়ে দুর্বল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেটার বিরুদ্ধেও কিন্তু লাগাতার প্রতিবাদ করছে ভারতবর্ষ। এবং তৃতীয় বিশ্বের দেশগুলোকে নিয়ে একটা জোট গঠন করে এই তৃতীয় বিশ্বের দাবি দাওয়া, অর্থনৈতিক দাবি দাওয়াকে আন্তর্জাতিক মঞ্চে তোলার ক্ষেত্রে একটা নেতৃত্বের ভূমিকা পালন করছে কিন্তু ভারতবর্ষ। সেক্ষেত্রে সে অবশ্যই তার পাশে অন্যতম সহযোগী হিসেবে পাচ্ছে ব্রাজিলকে, যেটা কিন্তু একটা লক্ষ্য করার মতন বিষয়। এবং সর্বোপরি ভারতবর্ষের পররাষ্ট্রনীতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বর্ণবাদের বিরোধিতা করা। আমরা সবাই জানি রেসিজম, এই রেসিজমের বিরুদ্ধে যে আন্দোলন, সেটা ভারতবর্ষের তরফে দক্ষিণ আফ্রিকায় প্রথম শুরু করেছিলেন কিন্তু মহাত্মা গান্ধী। আমরা সবাই জানি যে কালো মানুষদের যে আন্দোলন, অর্থাৎ সাদা মানুষেরা যে কালো মানুষেদের শোষণ করত, অত্যাচার করত, তাদের সঙ্গে অসভ্য অশালীন ব্যবহার করত, তার বিরুদ্ধে এই কালো মানুষেদের অধিকারের জন্য যে আন্দোলন, সেটা কিন্তু মহাত্মা গান্ধীর হাত ধরে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছিল, যেটার কিন্তু একটা রেশ আমরা ভারতবর্ষেও দেখেছি। এবং ভারতবর্ষ বরাবর কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানেই এই ধরনের কি বলবো, মানে বর্ণবাদকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে রেসিজমকে যেখানে প্রজেক্ট করা হয়েছে, সেখানে কিন্তু তার বিরোধিতা করেছে। অর্থাৎ রেসিজমের এগেনস্টে, বর্ণবাদের বিরুদ্ধে সবসময় নিজের অবস্থানকে কিন্তু স্পষ্টীকরণ করেছে ভারতবর্ষ। ভারতবর্ষ কোনোভাবেই কিন্তু এই শ্বেতাঙ্গ মানুষেদের, সাদা চামড়ার মানুষেদের, কালো চামড়ার মানুষেদের ওপরে যে অত্যাচার, তাদেরকে যে অবহেলা, সেটাকে কিন্তু কোনো অবস্থাতেই বরদাস্ত করে না। এবং সর্বোপরি যেটা বলবো, ভারতবর্ষ হচ্ছে বিশ্ব শান্তির বার্তাবাহক, এবং তার বার্তা ভারতবর্ষের পররাষ্ট্রনীতির ছত্রে ছত্রে ভারতবর্ষ দিয়ে থাকে। কোনো অবস্থাতেই ভারতবর্ষ যুদ্ধের পক্ষপাতী নয়, কোনো অবস্থাতেই ভারতবর্ষ হিংসার পক্ষপাতী নয়, কোনো অবস্থাতেই ভারতবর্ষ লোকক্ষয়ের পক্ষপাতী নয়। সবসময় ভারতবর্ষ কিন্তু একটা শান্তিপূর্ণ, যুদ্ধমুক্ত, একটা নিরাপদ পৃথিবীর পক্ষে সওয়াল করে। এই হচ্ছে ভারতবর্ষের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। শেষ হয়ে গেল, এবং আমাদের কিন্তু তৃতীয় অধ্যায়ের আলোচনাও শেষ হয়ে গেল। কেন কি তৃতীয় অধ্যায়ের অন্য যে দুটো টপিক আছে, তোমার জোট নিরপেক্ষ আন্দোলন এবং সার্ক, তার আলোচনা আমি আগের দুটো ক্লাসে করে দিয়েছি। ধন্যবাদ।